ইন্ডিয়ান মার্কেটে আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার রয়েছে। যেরকম প্রথম ঘটনা রয়েছে ওয়েস্ট এশিয়া এফেক্ট একটা দেখা যাচ্ছে। সেকেন্ড ঘটনা রয়েছে আইটি সেক্টর কিন্তু পজিটিভ নিউজ রয়েছে। এফআইআই ব্যাপারে কিছু কথা বলার আছে নিউজ। এছাড়া এনএলসি ইন্ডিয়া ব্যাপারে কিছু কথা রয়েছে। গ্রাসিম এক্সপ্যানশনের ব্যাপারে কিছু কথা রয়েছে। কিন্তু এছাড়া যেটা বলার সেটা হচ্ছে আজকে মার্কেটের মধ্যে আমরা কিন্তু দেখলাম স্লাইটলি এই মুহূর্তে আমরা দেখছি 23,100-তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। 23,160-এ মোটামুটি আমাদের মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখন 23,300 হচ্ছে আমাদের এই মুহূর্তে রেজিস্ট্যান্স, যেটা কিনা 23,300-তে পৌঁছানোর পরে একটা পজিটিভিটি দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে সেসবের ছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি সেন্সেক্স 73,600-তে দাঁড়িয়ে রয়েছে। নিফটি ব্যাংক 54,600-তে রয়েছে। আইটি কিছু ইম্প্যাক্ট নেগেটিভ দেখতে পাচ্ছি, বাকি প্রতিটা সেক্টর স্লাইটলি আমরা দেখতে পাচ্ছি ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে আমি আসছি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। প্রথম ঘটনার দিকে যাব, নিউজের দিকে যাবার সময় একটা যেটা বলার রয়েছে কয়েকটা স্টককে নিয়ে একটু কথা বলে রাখা। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। শুধুমাত্র স্টকের অ্যানালিসিস এই কারণে করছি বেশ কিছু পজিটিভ নিউজ আসছে বলে। প্রথম হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি, খুব শিগগিরই আমরা দেখতে পারবো। আমি যে কোম্পানিটার কথা বলছি এই মুহূর্তে বালাজি অ্যামাইন্স। বালাজি অ্যামাইন্স কিন্তু বিগত প্রায় 15 দিন ধরে একটা খুব ভালো বুলিশ ট্রেন্ড তৈরি করে ফেলেছে এবং রেজিস্ট্যান্সকে ব্রেক করে একটা ব্রেকআউট স্কিম তৈরি করেছে। বালাজি অ্যামাইন্সের ভবিষ্যৎ আসার কারণ পিছনে রয়েছে কেমিক্যাল সেক্টর পজিটিভিটি এবং বেশ কিছু ডিমান্ড রয়েছে, বিদেশের ডিমান্ডগুলো আলটিমেটলি একে ইম্প্যাক্ট ফেলেছে। এই মুহূর্তে বালাজি অ্যামাইন্সের আমরা দেখতে পাচ্ছি 22,223-এর কাছাকাছি কিন্তু আমাদেরকে একটা জায়গা দেখাচ্ছে। আর এখানে আরেকটা কথা বলার রয়েছে, একটা প্ল্যান্ট নতুন করে স্টার্ট হয়েছে, এইটা হচ্ছে ডিমেথাইল ইথার প্ল্যান্ট বলে। এই ডিমেথাইল যে প্ল্যান্টটা রয়েছে ইথাইল প্ল্যান্ট, এর একটা পজিটিভিটির কারণে আমরা কিন্তু দেখতে পাবো বালাজি অ্যামাইন্সের মধ্যে একটা পজিটিভনেস দেখা গেছে। ভালো কথা, এই মুহূর্তে পি রয়েছে 43-তে আর সেক্টর পি রয়েছে 24.98 কাছাকাছি রয়েছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। সেকেন্ড আমি কথা বলছি সেকেন্ড কোম্পানিটার কথা নিয়ে, সেটাও খুব ইন্টারেস্টিং, পরাস ডিফেন্স। পরাস ডিফেন্সকে নিয়ে একটা দুরন্তভাবে এগোচ্ছে কোম্পানিটা। আমি 1.5 বছর ধরে যারা বলে রেখেছে তারা যেভাবে কোম্পানিটা এগিয়ে চলেছে, আমার কিন্তু অনেকটাই এই মুহূর্তে একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। আজকেও প্রায় এই মুহূর্তে 6% মতো কিন্তু কোম্পানিটা জাম্প করেছে। এখানে যে বক্তব্যটা রাখা সেটা হচ্ছে কোম্পানির বেশ কিছু অর্ডার এসছে এবং এই অর্ডারগুলো ডিফেন্স সেক্টরে এমনিতেই বুম হওয়া সিচুয়েশন, অনেক ধরে ব্যাপারটা আটকে ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা বড় এসছে অর্ডার সেটা হচ্ছে স্পেস টেকনোলজি, মানে টেকনোলজির উপরে একটা বড় অর্ডার এসছে। 528.2 মিলিয়ন রুপিজের একটা বিরাট অর্ডার কিন্তু এরা পেয়েছে। এই অর্ডারটা এসছে ভারত ইলেকট্রনিক্স থেকে। ঠিক এই কারণের জন্য কিন্তু বিরাট বড়োভাবে কোম্পানিটা জাম্প করছে। কিন্তু প্রথম প্রশ্নই তখন চলে, স্যার এখন কি তাহলে এন্ট্রি করি? আসবে এই প্রশ্ন, তার উত্তর বলবে একদম না। এখন ওর পি রয়েছে 93, কিন্তু শুধু পি নয়, বিভিন্ন প্যারামিটার দেখতে হয়। মোটমাট আমি বলতে পারি সেক্টর পি 85-এর থেকে বেশি, কিন্তু সেটাই বড় কথা না। এই মুহূর্তে প্রাইস টু বুক ভ্যালু রয়েছে 10.67, যেটা কিনা যথেষ্ট পরিমাণে নেগেটিভিটি তৈরি করছে। মানে অর্থাৎ ভ্যালুয়েশন যথেষ্ট হাই। যখন বলেছিলাম তখন এন্ট্রি করার সময় ছিল, এখন কিন্তু এতে এন্ট্রি করার একেবারে সময় নয়। ডেটা প্যাটার্ন অলওয়েজ যেরকমভাবে দৌড়োয় সেরকমভাবে দৌড়চ্ছে প্রায় 4%। আর এমটার টেকনোলজি সে তো মিরাকেল করছে, 4.52% হিসেবে দৌড়চ্ছে। আমার বলা আরও অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ার্ডিংসও এগোচ্ছে, কিন্তু ওয়ার্ডিংয়ে একেবারে রিস্কি, এই মুহূর্তে কেনার কোনো প্রশ্নই ওঠে না। অ্যাভান্টেল বা অন্য কিছু কোম্পানি রয়ে গেছে। এবারে আমি যাব আরেকটা লাস্ট কথার দিকে। সেখানে হচ্ছে প্রথম বিষয় সেটার মধ্যে যাব, সেটা হচ্ছে ওয়েস্ট এশিয়া এফেক্ট। এই ওয়েস্ট এশিয়া এফেক্ট বলতে আজকের এই পজিটিভিটি হওয়ার পিছনে কারণ রয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার একটা তুলনামূলক সমঝোতার জায়গা তৈরি হয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার তৈরি করছে, অর্থাৎ এখানে আমরা একটা ভালো এফেক্ট দেখতে চলেছি, যার ফলে কিছুদিন অন্তত এই মার্কেটটা ঠিকঠাক জায়গা থাকবে। কিন্তু ওই যে বলা, মার্কেট শুধু একটা অংশ দেখলেই হবে না, বিভিন্ন অংশ থেকে তবে একটা মার্কেটের পুরোপুরি ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করা উচিত। এবং এই মুহূর্তে সব কিছু সলভ হয়ে গেল এখনই বললে ব্যাপার তা নয়, অনেকগুলো ইম্প্যাক্ট রয়েছে। বাই দ্য ওয়ে, আমার ওই চ্যানেলে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও করেছি, সেটাও দেখতে পারো। সেটা হচ্ছে সিজেপি নিয়ে, অর্থাৎ তেলাপোকার শক্তি নিয়ে কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটেছে। তো সেটা নিয়ে বক্তব্য, তার ইম্প্যাক্ট শেয়ার বাজারে পড়বে কি পড়বে না সেসব নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল, সেটার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। আমি চলে আসবো আইটি সেক্টরের ক্ষেত্রে। আইটি সেক্টর তো দেখছি নেগেটিভ, কিন্তু সামান্য নেগেটিভ হলেও পজিটিভিটি বেশ কয়েকটা জায়গায় রয়ে গেছে। যেরকম আমরা দেখেছিলাম কালকের ক্ষেত্রে যে অনেকটা ডাউন হয়েছিল মার্কেট। ইউএসের ক্ষেত্রে H1B ভিসা এটা কিন্তু কিছু সিদ্ধান্তে এসছে এবং আমেরিকার সিদ্ধান্তের ফলে
একটা পজিটিভ চিন্তা ভাবনা আইটি ক্ষেত্রে হতে পারে, এটা একটা লং টার্মে হবে, এক্ষুনি এটাকে নিয়ে ব্যাপার নয়। আমি চলে আসবো তৃতীয় ক্ষেত্রে এফআইআই সেলিং নিয়ে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কনস্ট্যান্ট সেলিংটা কিন্তু একটা ডেঞ্জারাস জায়গা তৈরি করছে। 27,000 কোটি টাকা অলরেডি উঠে গেছে এখান থেকে, উঠে সেগুলো সমস্তগুলো কিন্তু ইনভেস্টেড হচ্ছে 3টে দেশে, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। প্রথম দেশ সবচেয়ে বড় টার্গেট করে ফেলছে তাইওয়ানকে, এদেশ থেকে টাকা তুলে নিয়ে সমস্তগুলোকে নিয়ে তাইওয়ানে গিয়ে জমা করছে, ফলে তাইওয়ানে একটা বিরাট ব্যাপার তৈরি হয়ে গেছে। ইভেন যদি আমি একটা খুব মজার বিষয় এখানে বলে রাখি, ইকোনমিক কন্ডিশনের দিকে তাইওয়ান কিন্তু ইন্ডিয়াকে ছাপিয়ে গেছে। শুনলে অবাক লাগবে, কিন্তু সত্যি ঘটনা ঘটেছে, এবং তার জন্য তাইওয়ানের বিরাট কোনো কৃতিত্ব নেই। তাইওয়ানের থেকে অনেক বেশি কৃতিত্ব টিএসএমসি বলে কোম্পানিটা, চিপ যে আগামী দিনে সেমিকন্ডাক্টর চিপ যে বিরাট কিছু করতে পারে, তারই চিন্তাভাবনার লেভেল রেখে সারা বিশ্বের যত সমস্ত বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা ফরেন এসে তারা সব টাকা গিয়ে ওখানে রেখেছে, এবং যার ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি টিএসএমসির মধ্যে বিরাট বুম। এবং যেটা হয়ে থাকে এটা তো সেমিকন্ডাক্টর এবং এআই এখন মার্কেট, সেই জন্য এখানে যাচ্ছে। তাইওয়ানের পরে সেকেন্ড ওয়ান জায়গা সাউথ কোরিয়া, সেখানেও বেশ কিছু ক্ষেত্রে ওরা ডিফেন্স ক্ষেত্রে বা অন্যান্য চিপ রিলেটেড এআই ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট নজরে রেখেছে। তৃতীয়ত চায়নার মার্কেট ভ্যালুয়েশন এখন কিন্তু লুক্রেটিভ রাদার দ্যান ইন্ডিয়া, সেই কারণেও কিন্তু এফআইআইরা চায়নার দিকেও প্রচুর ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে, সেই কারণে আমরা দেখছি এরকম পরিস্থিতি। এবারে আসবো আমাদের উন্নতি তৈরি এবং এফআইআর ইনভেস্টমেন্ট ব্যাপারটা নিয়ে। এফআইআই এখন ইন্ডিয়াতে আসার সম্ভাবনা খুব কম। যদি মার্কেটে পজিটিভিটি তৈরি করাও যায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি গভর্নমেন্ট বাড়ায়, যদি ইকোনমি রিফর্মস করে, যদি প্রাইভেট সেক্টরকে ইম্প্রুভমেন্ট দেয়, যদি ডিমান্ড বাড়তে থাকে কনস্ট্যান্টলি, এআই চিপ তৈরিও হয়, তবুও কিন্তু আসবে না, কারণ অলরেডি অনেকটা ভ্যালুয়েশন হাইতে রেখে দিচ্ছে, এবং ডিআইআই কিছুতেই ভ্যালুয়েশনটা কমতে দিচ্ছে না। ডিআইআই পুরো তুলে রেখে দিচ্ছে মার্কেটটাকে, ফলে এফআইআই এন্ট্রি নেওয়ার জায়গায় নেই। আর যদি এই মুহূর্তে ইন্ডিয়া ভ্যালুয়েশন কমতে থাকতো, ডিআইআই এতটা অ্যাক্টিভ না থাকতো, তাহলে হয়তো কিছুটা এফআইআই আসতে পারতো, কিন্তু ডিআইআই বেশি দামে কিনে রাখছে, কারণ ডিআইআই এক্সপেক্ট করছে ইন্ডিয়ার উপরে বেশি ভরসা করছে। সে কারণের জন্য কিন্তু ভবিষ্যৎ হয়তোবা আমরা আরও বেটারভাবে দেখতে পারবো, এবং সম্পূর্ণ ডিআইআই সেটাকে উপভোগ করবে। ডিআইআই বলতে কি বোঝায়? মিউচুয়াল ফান্ড, বড় বড় এমসি ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ান বড় ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনভেস্টার যারা রয়েছে, এবং ক্ষুদ্র তোমার আমার সাধারণ মানুষ 200, 500, 2000, 5000 যারা মিউচুয়াল ফান্ড করে রেখেছে, প্রত্যেকে কিন্তু ডিআইআইয়ের অংশ, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি অংশ, কিন্তু সকলের একটা মিলিত প্রভাবে হাজার কোটি টাকা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট হচ্ছে রাদার দ্যান অন্যান্য মার্কেট। এবার আসবো এর পরের ঘটনার দিকে। এনএলসির মধ্যে একটা এক্সটেনশন হচ্ছে। এনএলসির কি হচ্ছে, ওএফএস নিয়ে এসছে, ও অফার ফর সেল। এনএলসি ইন্ডিয়া ওএফএস নিয়ে এসছে। ওএফএস কথার অর্থ কি? অফার ফর সেল। অফার ফর সেল মানে সরকার অনেক সময় স্টক বিক্রি করে, তার নিজের যে অংশটা থাকে সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করে, কমানোর চেষ্টা করার পিছনে কারণ থাকে বিভিন্ন, তার মধ্যে একটি অন্যান্য কারণ হচ্ছে কিছু টাকা জোগাড় করা। তো এই জন্য কয়েক হাজার কোটি টাকার মতো এনএলসি তৈরি হবে, এবং সেখান থেকে মানে শেয়ারটা 3% মতো শেয়ার বিক্রি করা হবে, তার থেকে একটা বড় টাকা তুলে নেওয়া হবে। গ্রাসিমের কথা নিয়ে এবার আসবো। গ্রাসিম এক্সপ্যানশন হচ্ছে, এবং যার ফলে কর্ণাটকে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেরকম বলবো লায়োসিল উৎপাদন বাড়ানোর জন্য 3094 কোটি টাকা কিন্তু বিনিয়োগ অনুমোদন করেছে, যার ফলে টেক্সটাইল এবং স্পেশালিটি ফাইবার থিমে একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারবো ভবিষ্যতে। অর্থাৎ গ্রাসিম এক্সপ্যানশন ঘটছে, তার ইম্প্যাক্ট কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তাহলে এইগুলো হয়ে গেল। এবার লাস্টলি আমি কথা বলবো লং টার্ম সেক্টরগুলোর দিকে, যে সেক্টর নজর রাখা উচিত এই মুহূর্তে। প্রথম আমি বলছি যেটা, সেটা হচ্ছে ডেটা সেন্টারের দিকে নজর দেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে পাওয়ার এবং ট্রান্সমিশন, কেন এটা ভীষণ জরুরি পড়বে। তৃতীয় হচ্ছে রেলওয়ে সেক্টর, আবার বুম আসতে চলেছে, খুব পজিটিভ খবর রিসেন্ট পাওয়া যাবে। ডিফেন্স সেক্টর তো অলরেডি দৌড়ে গেছে অনেকটা, স্টিল এখনও কিছু জায়গা রয়ে গেছে। ওয়াটার ট্রিটমেন্টের দিকে কেউ নজর দিচ্ছে না। 2050 সালের মধ্যে ভারতে কিন্তু জলের একটা বিরাট সংকট সৃষ্টি হবে। এর আগে যে ব্যবস্থা করা, সেই ব্যবস্থার জন্য কিন্তু এখন থেকে ওয়াটার ট্রিটমেন্ট ইনভেস্টমেন্ট দরকার। পড়বে, কিন্তু লং টার্মে গিয়ে এটাতে একটা ইম্প্যাক্ট পড়বে। লাস্ট হচ্ছে ফার্মা সেক্টর এবং সিডিএমও সেক্টর। সিডিএমও সেক্টর নিয়ে পরে আমি বলবো। ফার্মা সেক্টরের মধ্যে স্পেশালাইজড হয়ে উঠছে সিডিএমও সেক্টরটা। এই সিডিএমও ফার্মা সেক্টর ভবিষ্যৎ কিন্তু অনেক উন্নত রয়েছে। 2019 সালের পর থেকে আমরা ফ্ল্যাট মুভমেন্ট দেখছিলাম, এবার আবার আমরা পজিটিভিটি দেখবো। অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।